দস্তগীর জাহাঙ্গীর আবারও ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের এই লবি থেকে অনেক দ্রুত অনেক ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, যেসবগুলো একটু বিশ্লেষণ করা আসলেই প্রয়োজন। দুই তিনটা বিষয় নিয়ে আজকে আলাপ করব এখানে। প্রথম বিষয়টা হলো যে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের এই যেই জায়গা থেকে আমি এখন আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম, শুরু করি। সেটা হলো যে আপনারা জানেন যে আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বা এদেরকে সেক্রেটারি বলে, এই সেক্রেটারি সাহেব বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা হিসাবে গেড়ে বসেছেন, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে এবং ধন্যবাদ টিএন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে কথা বলেন, এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সকল সাংবাদিকদেরকে জানান, এবং যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে বলেন। আপনারা জানেন যে আগামীকালকে আমেরিকাতে এই স্টেট ডিপার্টমেন্টেই এবং পাশাপাশি জায়গাগুলোতে ভারত সহ স্কোয়াডের বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলো আমেরিকার সাথে বৈঠকে বসছে। সেটা হলো ইন্দো প্যাসিফিক জোন নিয়ে। ইন্দো প্যাসিফিক জোনের একটি অংশ বাংলাদেশ, যদিও স্কোয়াডে বাংলাদেশ ঢুকেনি। না ঢোকার যে কারণগুলো সেটা আজকের বিশ্লেষণের বিষয় নয়, কিন্তু ইন্দো প্যাসিফিক জোনে এবং মেরিটাইম সেখানে শান্তি রক্ষা করার জন্য যে দেশগুলোর সাথে আমেরিকা একটা গ্রুপ তৈরি করেছে, সেই গ্রুপের মিটিং হবে আগামীকালকে, এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পর্যন্ত পাওয়া গেল। এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানে। আমরা অতি দ্রুতই অন্যান্য জায়গায় এইসব নিয়ে প্রশ্ন উত্থাপন করছি, যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠে পড়তে পারে, এটা এভিয়েশনের জন্য, আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি। আরেকটা বিষয় নিয়ে আলাপ করি। আমাদের সেনাপ্রধান নিখোঁজ এআই চালাচ্ছে দেশ, তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম। এটাতে উনি 5ই অগস্ট বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম, এবং এটা যে মিথ্যা কথা, এটা বা প্রতিদিনই এখন ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। এখন চলে আসি আসিফ মাহমুদ। তার বয়স 26, লক্ষ্য করবেন, তার বয়স 26, পড়াশোনা শেষ করেননি, রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই, আলো এবং রাজনৈতিক হাতে খড়িও নেই। কিন্তু তিনি যে জুলাই এবং আগস্ট মাসে যে বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে তারা অস্ত্র আমদানি করে ট্রেনিং দিয়ে, সেই অস্ত্র দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ইমোশনালি রাস্তায় নেমিয়ে তারাই তাদের শুটার দিয়ে, স্নাইপার দিয়ে গুলি করে সেটা প্রচার করেছে, সেই গুলি তার ব্যাগে পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে? সে যখন বিদেশ যাচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত গণমাধ্যমের কাছে আছে। মনে রাখবেন, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট একটি অসাংবিধানিক সরকার। সেই সরকার শপথ নিয়েছে এই সংবিধানের আন্ডারে, কোন ধারায়, কত ধারায় কেউ জানে না, এবং এটা সেই সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী সমপর্যায়ের, এবং সে যেই মন্ত্রণালয়টা দেখভাল করছে, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে এই মন্ত্রণালয়টাতে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়। আমরা দুর্নীতিকে ঘৃণা করি, ভবিষ্যতে বাংলাদেশের যাতে কোনো দুর্নীতি না হতে পারে সে বিষয়ে আমরা সোচ্চার থাকবো। কিন্তু এই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তার বাবার নামে লাইসেন্স দিয়ে দিয়েছে। তার বাবার বাড়িতে আবার পাওয়া গিয়েছে সরকারি মালপত্র, খাবার, সেসবগুলো সংবাদপত্রে বাংলাদেশে না আসলে আমাদের কাছে আছে। এবং এখন সে যখন যাবে বিদেশ ভ্রমণ করতে, তার কি কারণ আছে তা আমি জানি না, তবে
আগেই এয়ারপোর্টে আপনি কি প্রশ্নটা করলেন সেটা আমি পরে ইয়ে করবো, আমার কথাটা শেষ করি। সেটা হলো যে সেই আরিফ মানে আসিফ মাহমুদ, তিনি তার নিশ্চয়ই বাড়িতে অনেক ব্যাগ আছে এবং সেই ব্যাগের প্রত্যেক ব্যাগেই হয়তো বা অস্ত্র আছে এবং অস্ত্রের যে গুলির যে বাক্স, সেটাকে ম্যাগাজিন বলে, সে যেটা অস্ত্রতে লাগানো হয় গুলি করার জন্য, সেটা তার ব্যাগে পাওয়া গেছে। সে বিদেশ ভ্রমণে, সে আত্মভোলা বা ব্যস্ততার কারণে সেটা কোন ব্যাগে কি আছে সরাতে পারেনি। এখন লক্ষ্য করুন, একটি আইনের শাসনের দেশে যখন আপনার কাছে এয়ারপোর্টে এরকম একটা বিষয় পাওয়া যাবে যেটার কোত্থেকে উৎসকে এবং আপনার ব্যাগে কিভাবে আসলো, সেটা উনি আমার ব্যাগে কিভাবে আসলো উনি অস্বীকার করতে পারতেন, ভাই আমি জানি না আমার ব্যাগে কিভাবে আসলো, কিন্তু উনি অস্বীকার না করে বলেছেন যে ওনার লাইসেন্স করা অস্ত্র আছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ বাংলাদেশের লাইসেন্স করা অস্ত্র এক ধরনের অস্ত্র যেটা 25 বছর পরে পাওয়া যায়, আর একটা 30 বছরের পরে পাওয়া যায়। অতএব উনি কখন লাইসেন্সটা করলেন এবং কোন অস্ত্রের লাইসেন্স করলেন, এবং সেই যেই বুলেট পাওয়া গিয়েছে, যেই ম্যাগাজিন পাওয়া গেছে, সেটা কোন অস্ত্রের এবং সেই অস্ত্রের লাইসেন্স কি উনার আছে কিনা। আর আইনের আরেকটি বিষয় আছে, সেটাও বলি, যে আপনি যখন লাইসেন্সধারী অস্ত্র আছে আপনার কাছে, তখন আপনি যদি বাইরে দেশে ভ্রমণে যান, তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে। সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা অমুক তমুক হলে আপনাকে জমা দিতে হবে না। আইনের শাসনে সেটা রয়েছে। মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না। এই যে আরেকজন, আমার থ্যাংক ইউ সো মাচ, মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না। অতএব আপনার কাছে যে এটা পাওয়া গেছে, আপনি যখন বললেন যে আমার লাইসেন্স আছে, তাহলে তো আপনি এই লাইসেন্স বাংলাদেশের আইনে হয় না, আপনার কাছে থাকতে পারে না। তারপরে ধরে নিলাম যে আপনার লাইসেন্স আছে, সেই লাইসেন্স আপনি বিদেশ যাচ্ছেন, আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে আপনার আগ্নেয়াস্ত্র গুলি সহ লিখে রেকর্ড করে দিয়ে জমা দিয়ে যাওয়ার কথা। অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন। প্রথমত হলো যে আপনারা নিজেই বলেছিলেন, এই আসিফ সাহেব বলেছিলেন যে 5 তারিখে যদি পদত্যাগ না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম। কথাটা নিশ্চয়ই মনে আছে, তাই না? তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের জন্য, সশস্ত্র বিপ্লব তো অস্ত্র ছাড়া হবে না। তাহলে অস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে, তাই না? এবং ট্রেনিং নিয়েছেন, কোথায় নিয়েছেন, কবে নিয়েছেন? টেলিফোন আলাপ আলোচনা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ কি আলাপ আলোচনা হয়েছে, কিন্তু মার্কিন ওয়েবসাইট থেকে দেখলাম ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে। এক্স্যাক্টলি উনি যেটা বলছেন সেটা আমি বারবার বলেছি, যে অস্ত্রের কথাটা শেষ করে আবার আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা আমি আবারও আপনাকে বলবো। সেটা সৌহার্দ্যপূর্ণ আলাপের চেয়ে বিষয়টা ছিল ইন্দো প্যাসিফিকে সিকিউরিটি অ্যান্ড পিস নিয়ে, বা স্পেশালি মেরিটাইম অঞ্চল নিয়ে। আচ্ছা, সেই আসিফ নজরুলের কতগুলো আইন ভাঙলেন। প্রথমত, উনি বাংলাদেশে একটি মেটিকুলাসলি ডাকাতির সাথে যুক্ত, যেখানে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, থানা গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সেটা এই অস্ত্র ব্যবহার করে, যেটা তাদের আনা অস্ত্র। এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল। হ্যালো, বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশে কি কোনো আইনের শাসন আছে? যদি আইনের শাসন থাকতো তাহলে তো ওনাকে পুলিশ কাস্টডিতে, হ্যাঁ অবশ্যই, উনি যখন একজন উপদেষ্টা, তাকে গ্রেফতার না করে অন্ততপক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য করা হতো। আর অস্ত্রের বা তার গোলাবারুদ হস্তান্তরযোগ্য নয়। হ্যাঁ, যাবে না অ্যাকশনে, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু অস্ত্র এবং গোলা বারুদ, আবারও বলছি, অস্ত্র কোনো আইনি অস্ত্র এবং গোলা বারুদ হস্তান্তরযোগ্য নয়। অতএব অস্ত্র পাওয়ার সাথে সাথে উনি নাকি ওনার কাছে তার নাকি সহযোগীর কাছে ফেরত দিয়েছেন। অতএব এই সহযোগীর কাছে ফেরত দেওয়ার অর্থ হলো রাখাটা আরেকটা আইন ভঙ্গ করা। তা আমরা যদি লিস্ট করি, এই আসিফ মাহমুদ বাংলাদেশে যে তথাকথিত
রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা করেছে, বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে, এসবগুলোর সাথে যুক্ত। এটা অপরাধ। তারপরের অপরাধ হলো যে উনি মিথ্যা কথা বলছেন, ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে, তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে গেছে, তার বাবাকে তিনি লাইসেন্স দিয়েছিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে। এখন কি হতে পারে জানাবেন স্যার? এটা এখন কি হতে পারে? যদি দেশে আইনের শাসন বলবৎ থাকতো তাহলে ওনাকে অবশ্যই আইনের আওতায় এনে এটার গভীর তদন্ত হওয়া উচিত। কিন্তু যেহেতু বাংলাদেশে আইনের শাসন নেই, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি, তাহলে এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানে। আমরা অতি দ্রুতই অন্যান্য জায়গায় এইসব নিয়ে প্রশ্ন উত্থাপন করছি, যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠে পড়তে পারে, এটা এভিয়েশনের জন্য, আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি। কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারা এই বিষয়গুলো, আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে, যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং যুক্ত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করেছে। এবং সেখানে ডক্টর ইউনূস যাচ্ছেন তাদের সেই মৌলবাদীদের সাথে মিটিং করতে। এবং আপনার একটা ছবি এই সশস্ত্র রক্তাক্ষয়ী সরকার বিরোধী তথাকথিত ডাকাতি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অস্ত্রসহ একজনের সাথে ইউনূসের ছবি। এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনূস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে। আসিফ মাহমুদের অস্ত্র লাইসেন্স পেতে, হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন। টিউলিপ সিদ্দিকের বিষয়টাও আসবো পরে। তাহলে এই গেল দ্বিতীয় এই বিষয়টা, যে বলছি যে এই পররাষ্ট্র মন্ত্রী মানে এই যে মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি, এখান থেকে মার্কো রুবিও বাংলাদেশের ডক্টর ইউনূসকে ফোন করেছেন, কারণ আগামীকালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফিক জোনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে, যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত থাকবে। সেই কারণে বাংলাদেশে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে, জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, জেল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে মুক্ত করে দেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে, এই সকল ইন্দো প্যাসিফিক জোনের এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন। বিষয়টা হলো সুস্পষ্ট, এর বাইরে কোনো কথা নেই। তার আমেরিকা ইউনূসকে কি চোখে দেখছে, এটা একটা খুব দুর্দান্ত ভালো প্রশ্ন। চলুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমেরিকা ডক্টর ইউনূসকে ভালো চোখে দেখছে, খারাপ চোখে দেখছে, এটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন। আপনাদের সকলের ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশে একটা মিরাকল, একটা বিরাট পরিবর্তন হবে। কিন্তু আপনাদের একটা বিষয় আমরা সকলের জানা উচিত যে আমেরিকা বিশ্বব্যাপী যে তাদের প্রভাব এবং নেটওয়ার্ক রক্ষা করার জন্য কাজ করে, সেটা কিন্তু একটা সরকারের সাথে নয়, সেটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা, 30 বছর এবং তার ঊর্ধ্বে। অতএব বাংলাদেশের বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসানো হয়েছে সেটার একটা নির্দিষ্ট লক্ষ্যে, কারণ আপনারা এই কথাটা আমি আগেও বলেছিলাম অনেকবার যে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন ৭১ পরবর্তীতে, কোনো সরকারের সাথেই এই সরকার তেমন কোনো সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। ডক্টর ইউনূসের সরকার যেহেতু এদের দ্বারা নিয়ন্ত্রিত বা বসানো, সেই জন্যে তারা যে কাজগুলো করছে, ইউনূস সরকার তাদেরকে যে কথাগুলো দিচ্ছে সেটার উপর তারা বিশ্বাসের চেয়ে তারা প্রতিফলন দেখতে চায়। অর্থাৎ ইউনূস সরকার যে বাংলাদেশে এখন রেপ হচ্ছে, আপনারা জানেন মুরাদনগরের ঘটনা, আপনারা জানেন দুর্গা টেম্পল ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে লাইভে, আপনারা জানেন লালমনিরহাটে পিতা এবং পুত্র দুইজনই নরসুন্দর, তাদেরকে চুল কাটার পয়সা না দেওয়ার জন্য মিথ্যা বা ব্লাসফেমি কেসে জেলে পাঠানো হয়েছে। আপনারা জানেন ইসকনের প্রধানকে জেলে রাখা হয়েছে।
অতএব এই সমস্ত কিছু মিলে যে বিষয়টা, সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা উদ্বেগজনক। এটার জন্য হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে টার্গেট করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের কর্মীদেরকে যে জেল এবং অত্যাচার করা হচ্ছে, সেসবগুলো নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের, আপনারা ইতিমধ্যে জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন প্রভাবশালী রাষ্ট্র, সে ফ্রেঞ্চ, ডক্টর ইউনূসের সাথে দেখা করতে তার দেয়নি। আরেকটা বিষয় আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে তারা না থাকলেও আরেকটা পরাশক্তি, ব্রিটেনের প্রধানমন্ত্রী, সে ডক্টর ইউনূসের সাথে দেখা করেনি। এখন আপনি যারা টিউলিপ সম্বন্ধে প্রশ্ন করছেন, তাদের কাছে আমি কথাটা এইভাবে ফিরিয়ে দিতে চাই যে এই টিউলিপ তো বাংলাদেশের ডক্টর ইউনূসকে বলেছেন যে আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার সাথে কথা বলুন এবং দেখুন, আসুন আমরা দেখি আপনি আমার বিরুদ্ধে যে এলিগেশন আছেন সব সত্য কিনা। উনি কিন্তু সেটা গ্রহণ করেননি। এবং যেহেতু প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে টিউলিপের সম্পর্কটা রাজনৈতিক গুরু এবং শিষ্য এই ধরনের, অতএব সেখানে তার প্রভাব নাই, সেটা তো আমরা বলতে পারবো না।